বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পানি মির্জাপুর 0 আওয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল কবির সুমন। আর আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ দুলাল হোসেন, উনি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য। আর আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ জনাব শামসুল আলম লিটন। তো শুরুতে আমরা আজকের বৈশাখী টেলিভিশনের যে সর্বশেষ যে সংবাদ শিরোনাম সেটি দেখে আসি। চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন খালেদা জিয়া। গণতন্ত্রে উত্তরণের পথ সহজ হবে আশা ফখরুলের। তাকে মুক্ত করে, তাকে সুস্থ করে আজকে দেশে ফিরে নিয়ে আসছে দেশের মানুষ খুশি। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ঠিক ঈদের আনন্দ অনুভব করছি। খালেদা জিয়ার আগমনে উজ্জীবিত নেতাকর্মী, সড়কে সড়কে জনতার ঢল। ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুতই দেওয়া হবে জুলাই সনদের পথরেখা, জানালেন আলী রিয়াজ। এনসিপির বিকল্প সংস্কার প্রস্তাব। সাইবার সুরক্ষা অধ্যাদেশ সহ 3টি আইনের খসড়ায় উপদেষ্টা পরিষদের অনুমোদন। আসছে কোরবানির ঈদে সরকারি ছুটি 10 দিন। এবং অনৈতিক উপায়ে নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স দেয়া হয়, বাতিল করেছে ডিএসসিসি। চালানো হবে অভিযান, আন্দোলনের হুমকি ব্যবসায়ীদের। শিরোনামগুলো দেখে নিলাম। তো আমাদের প্রতিদিনের আমাদের যে অনুষ্ঠান, এটির একটি শিরোনাম থাকে। আজকের শিরোনাম অবশ্যই খালেদা জিয়ার প্রত্যাবর্তন ও সাম্প্রতিক বিষয়। তো এই বিষয়ে আমরা আলোচনা শুরু করব। তো তার আগে আমরা আজকে একটা প্রতিবেদন দেখে আসি এই বিষয়ের উপরে। মঙ্গলবার সকাল 10:40 খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তাকে বেশ প্রাণবন্ত দেখায়। আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। নানা স্লোগানে ভরে ওঠে বিমানবন্দর এলাকা। সড়কের দুপাশে ফুটপাতে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানায় জনতা। খালেদা জিয়ার সাথে এসেছেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। 17 বছর পর তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের দেশে আগমনে আরও উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামীতে রাজনীতির মাঠে খালেদা জিয়ার নেতৃত্বে দল কাজ করবে বলেও আশা করেন তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরছে সুস্থ, এটি গণতন্ত্রের কামী মানুষের জন্য অবশ্যই আনন্দের বিষয়। দেশে একটা স্বাভাবিক রাজনীতি এবং এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা সেই প্রত্যাশা করছি। তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংগঠিত হবে। এর আগে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের পথে উত্তরণকে আরও সহজ করবে বলে আশা প্রকাশ করেন দলের মহাসচিব। বেগম খালেদা জিয়ার উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি গুলশানে ফিরোজায় পৌঁছায়। এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখন অনেকটাই সুস্থ এবং মানসিকভাবে স্থিতিশীল আছেন। জাতির প্রয়োজনে আবারও তিনি নেতৃত্ব দেবেন। অতি সহসায় তারেক রহমান দেশে ফিরবে বলেও জানান তিনি। বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর কি অশেষ মেহেরবানি, তারেক রহমান আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন, এখনো যায় না কেন, এখনো যায় না কেন, উনিই চলে গেছেন। উন্নত চিকিৎসার জন্য এবছর 7 জানুয়ারি লন্ডন যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। তো দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান আপনারা বৈশাখীর ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ আপনারা দেখতে পাবেন। তো আপনারা আপনাদের মন্তব্য সেখানে করতে পারেন। তো শুরু করছি দুলাল ভাই আপনাকে দিয়ে। বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস উনি চিকিৎসার জন্য আমরা সবাই দেখেছি যে উনি কোন পরিস্থিতিতে তিনি কাতারের আমিরের দেয়া যে বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং তার যে এই যে প্রত্যাবর্তন
এই যে যাওয়ার এবং আসার এই সময়টাকে এবং তার যে শারীরিক কন্ডিশন এবং নেতাকর্মীদের যে ঢল বিমানবন্দর এলাকায়, সামগ্রিকভাবে একজন কর্মী হিসেবে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ সুমন ভাই। আজকে আমাদের এই আলোচনায় আমাদের বৈশাখী টেলিভিশনের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে এবং আপনাকেও আমি ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে যৌক্তিকভাবেই আজকে সমস্ত মিডিয়ায় যে শিরোনাম হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন, আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 16 বৎসর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন, উনি একটি চিকিৎসার মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, তাকে জেলখানায় তাকে মেরে ফেলার জন্য যেভাবে ষড়যন্ত্র করা হয়েছে, সেখান থেকে জুলাই আগস্টের আন্দোলনের পরে একটি অনিবার্যভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য উনি সুযোগ পেয়েছেন। দীর্ঘ 4 মাস উনি লন্ডনে 7ই জানুয়ারি জি প্রায় 4 মাসের কাছাকাছি এই সময়টায় উনি চিকিৎসারত অবস্থায় ছিলেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে চিকিৎসার পাশাপাশি ওনাকে নির্বিঘ্ন সান্নিধ্য দিয়েছেন। ওখানে তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান ছিলেন, আরেক পুত্রবধূ শর্মিলা রহমান ছিলেন। তাদের সান্নিধ্যে এবং তার নাতনি 3 জন, তাদের সান্নিধ্যে উনি এবং ডাক্তারদের চিকিৎসা এবং আল্লাহর অশেষ রহমতে উনি অনেকটাই সুস্থ হয়ে আজকে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আপনারা দেখেছেন যে আপনার বিমানবন্দর থেকে শুরু করে ওনার বাসা পর্যন্ত শুধু এই পথটুকুই নয়, সারা বাংলাদেশের মানুষের ভিতরে যে কী পরিমাণ উচ্ছ্বাস উদ্দীপনা আপনি লক্ষ্য করেছেন। এই উচ্ছ্বাস এবং উদ্দীপনার মূল উদ্দেশ্যই হচ্ছে গত 16টি বৎসর ধরে যেভাবে ফ্যাসিবাদী শাসন এদেশের মানুষের ঘাড়ের উপরে যেভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং জুলাই আগস্টের যে আমাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নির্দলীয় নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। এই সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং বাংলাদেশও একটি ভবিষ্যৎ বাংলাদেশ একটি ভালো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে নতুন বাংলাদেশের আমরা উপহার পেয়েছি। এই বাংলাদেশে আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই বর্তমান প্রেক্ষাপটে একটি দিক নির্দেশনাহীন একটি জাতি হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিশ্চয়ই তার এই আগমন রাজনৈতিকভাবে এবং দেশের সার্বিক কল্যাণের জন্য অবশ্যই গুরুত্ব বহন করে এবং মানুষ প্রত্যাশা করে। একটু এখানে এয়ারপোর্ট থেকে আপনার ফিরোজা জি 2.5 ঘন্টা লেগেছে। এই যে আপনার নেতাকর্মীদের যে ঢল, তাদের যে উৎসাহ উদ্দীপনা, দলীয় পতাকা জাতীয় পতাকা নিয়ে তারা সেখানে গিয়েছেন এবং তাকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়েছে, তো সামগ্রিক এই বিষয়গুলো আপনি একজন কর্মী হিসেবে আপনাকে এটা অভাবনীয় দৃশ্য। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটি কি ওনার জনপ্রিয়তার কারণে? ডেফিনেটলি জনপ্রিয়তার জন্য, আপোষহীনতা এবং তার দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন নন, উনি শুধুমাত্র বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী নন, উনি এই মুহূর্তে বাংলাদেশের সামগ্রিকভাবে বাংলাদেশের একজন অভিভাবক হিসাবে মানুষ তাকে গণ্য করে। সুতরাং তার প্রত্যাবর্তনে মানুষের মধ্যে শুধু দলীয় নেতাকর্মীদের মধ্যেই নয়, সাধারণ মানুষের সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। আপনি দেখবেন যে বিগত দিনে আমরা যখন হাসিনার সরকার ছিল, সেই সরকারের কেউ হাসিনা যদি বিদেশ থেকে আসতো কিংবা অন্য কোনো ইস্যুতে, আপনি দেখতেন যে স্কুল কলেজে ছাত্রছাত্রীদেরকে জোর করে বাধ্য করা হতো লাইনে দাঁড়াতে কিংবা রাস্তায় আসতে, অফিস বন্ধ করে অফিসের বা আপনার কর্মকর্তা কর্মচারীদেরকে এখানে জোর করে নিয়ে আসা হইতো, রাষ্ট্রের টাকা পয়সা খরচ করে যেভাবে বিভিন্ন মুজিব এবং হাসিনার তোরণ নির্মাণ করে বিভিন্ন বড় বড় তোরণ নির্মাণ করা হতো। এরকম কোনো কিছু আপনি দেখেছেন যে ঢাকার বাইরে থেকে কোনো বাস এখানে বন্ধ করে দিয়ে কিংবা জোর করে এখানে নিয়ে আসা হয়েছে, কিংবা কোনো বিরিয়ানির প্যাকেট আপনি দেখেন নাই? তার জনপ্রিয়তার জন্য ডেফিনেটলি মানুষ এবং আমাদের দলের পক্ষ থেকে নির্দেশনাও ছিল যে আজকে যেহেতু এসএসসি পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষার্থীদের যাতে কোনো রকমের কষ্ট না হয়, তাদের পরীক্ষায় যাতে কোনো রকম বিঘ্ন না হয়, তার জন্য আমাদের এবং আপনি দেখবেন যে আমাদের অনেক নেতাকর্মী যারা মোটরসাইকেলে এসেছে তাদের ভিতরে এরকম দৃষ্টিভঙ্গি ছিল
যদি কোনো কারণে যদি আমাদের এসএসসি পরীক্ষার্থী এরকম কোনো কষ্টের শিকার হয় কোনো কারণে, তাহলে তারা মানে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের মাধ্যমে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে, এরকম একটা পরিস্থিতি আর কি আমাদের ভিতরে ছিল। আচ্ছা, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের আরেক আলোচক শামসুল আলম লিটন, আপনাকে স্বাগত, উনি উপস্থিত হয়েছেন। তো আপনার কাছে আমার যেটি জিজ্ঞাসা বা জানার সেটি হচ্ছে, আপনি একজন মানবাধিকার কর্মী, দীর্ঘদিন দেশের বাইরে আপনি এই মানবাধিকার ইস্যুতে আপনি আন্দোলন সংগ্রাম করেছেন। তো এই যে বেগম খালেদা জিয়ার আজ স্বদেশ প্রত্যাবর্তন হলো, যে রাজস্বিকভাবে আমি বলবো, বিশেষ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা কি ওনার আপোষহীন মনোভাবের কারণে, বা ওনার প্রতি যে বিগত সরকারের যে রোষানল বা চিকিৎসার সুবিধা না দেয়া, এই যে এবং আপনার এতিমের টাকা আত্মসাতের অভিযোগ, মিথ্যা অভিযোগ এনে, এই সব কিছু মিলে কি এই জনগণের এই বাঁধ ভাঙা জোয়ার? আমি এক কথায় যদি বলি, সেটা হচ্ছে যে বিপুল জনপ্রিয়তা, জনপ্রিয়তারও তো একটা মাত্রা থাকে। আমার মনে হয় তিনি যতটা জনপ্রিয় ছিলেন, শেখ হাসিনা তার উপর নির্যাতনের মাধ্যমে মানুষের মধ্যে তার প্রতি মমত্ববোধ অনেক বাড়িয়েছেন। আর তাছাড়া এটা অবশ্য নতুন কিছু নয়, তাকে 1/11-এর সময় যখন সুযোগ দেওয়া হয়েছিল যে ঠিক আছে আপনি রাজনীতি থেকে নির্বাসনে যাবেন এবং আপনি যে দেশে যেতে চান সেই দেশেই আপনার জন্য সরকার ব্যবস্থা করবে, সৌদি আরব থেকে বিমানও আনা হয়েছিল এবং বারবার তিনি কিন্তু এই পরীক্ষাগুলো দিয়েছেন। একজন রাজনীতিকের জীবনে যত রকমের পরীক্ষা আছে, তিনি সবগুলো পরীক্ষায় জনগণের ভালোবাসা নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন বলে, এবং প্রতিবারই তার জীবন এবং তিনি প্রত্যেকটি নির্বাচনে কিন্তু সবগুলো আসনে, যতগুলো আসনে দাঁড়িয়েছেন সবগুলোতে কিন্তু উনি জয়ী হয়েছিলেন। আমাদের বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তার জীবন থেকে শেখার আছে। দুইজন নেত্রী এদেশে ছিলেন, গণতন্ত্র এনেছিলেন দুইজন, এবং দুজনই শাসন ক্ষমতায় ছিলেন। কিন্তু এত বছরের ত্যাগ তিতিক্ষার পর একজনকে পালিয়ে যেতে হলো, আরেকজন, এটাকে রাজস্বিক বললে হয়তো একটু গ্লোরিফাই করা হবে, কারণ উনি আসলে রাজস্বিক নন, উনি একজন মমতাময়ী মা, একজন সাধারণ একজন। তিনি কখনো অহংকার অথবা কোনো ঔদ্ধত্য এটি প্রকাশ করেন। তার মহিমায় তার প্রশংসা আমি করতে পারি, কিন্তু সবচেয়ে বড় যে জিনিস প্রশংসা করে তাকে আমার আসলে গ্লোরিফাই করার কিছু নাই। কারণ যখন ইতিহাস নিয়ে কথা হবে, যখন গণতন্ত্র এবং যে সংকট এগুলো নিয়ে যে রিসার্চ হবে এক সময়, সেখানে কিন্তু তার শাসনামল নিয়ে হয়তো কিছু সমালোচনা হবে। সেখানে তিনি যেভাবে সফলতার পরিচয় দিয়েছেন, তার সর্বোচ্চ সঞ্চয় মাত্র 2,35,00,000 টাকা। একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, বারবার তিনি বিরোধী দলে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, এবং তার সারা জীবনের, এবং সেখানে মাত্র 35 লক্ষ টাকার ইনকাম ট্যাক্স এক বছরে ডিক্লেয়ার করা হয়নি। মানে আপনি দেখুন, জনপ্রিয়তা শুধু রাজনৈতিক দিক থেকে দেখলে হবে না, তার জনপ্রিয়তার পেছনে যে ব্যক্তিগত সততা। আপনি জানেন যে একটা মানে একজন সাধারণ ফার্স্ট ক্লাস অফিসারও তার সারা জীবনের সঞ্চয় কিন্তু, এবং এখন মানে মাত্র 2 কোটি টাকা থাকার কথা নয়, তার সারা জীবনের সঞ্চয়, পেনশন সব কিছু মিলে দেখা গেল যে অন্তত 3-4 কোটি টাকা হয়ে যাবে। তো ওই সাধারণ জীবন, কারণ ওখানে তো বাড়ি ভাড়া দিতে হতো না, সব কিছু মিলে তার এই হচ্ছে সিম্পলিসিটি। বারবার ক্ষমতায় থেকে লোভ লালসা, যেই নেত্রী তিনি অহংকার করতেন তার সততার, তার বাবার পরিচয়, তিনি কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। কারণ তার যে চাকর, মানে সরি এই শব্দটা, যে তার যে সহকারী, সেই সহকারী 400 কোটি টাকা, এটা যদি 400 বলেছেন, কিন্তু আমরা পরে জেনেছি 626 কোটি টাকা নাকি লেনদেন হয়েছে। আজকের দিনটা কিন্তু অনেককে আমি খুবই আবেগাপ্লুতভাবে স্লোগান দিতে দেখেছি, অনেককে কষ্ট হয়েছে, 2.5 ঘন্টার কথা বলেছেন, কিন্তু বিএনপি অনেক দায়িত্বশীলতার সঙ্গে ব্যাপারটা হ্যান্ডেল করেছে। হয়তো অনেকে বলেছে এইভাবে না করে ওনার জনপ্রিয়তা, এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আসলে যে কর্মীদের আবেগ, এটা কিন্তু সব সময় হয়তো গ্রামার দিয়ে হয় না, কিন্তু তারপরেও দল হিসেবে তারা চেষ্টা করেছেন, এবং পরীক্ষার কারণে উনি যেটা বলেছেন যে আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করা হয়েছে, পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হ্যাঁ, তারপরেও শহরের রাস্তাগুলো ছোট ছোট বলে আমার মনে হয় যে হয়তো, কিন্তু এটা অনেকে অনেকভাবে বলতে পারেন, কিন্তু আমার মনে হয় সিগনিফিকেন্ট হচ্ছে যে দেশ থেকে যাওয়া, দেশ থেকে যেতে, পালিয়ে যেতে উদ্যত হওয়া অথবা নিরাপত্তার কারণে চলে যাওয়া, এইখানে একটা পুরো বিপরীত একটা চিত্র বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত জীবনে
রচনা করেছে এবং তার চিকিৎসাটা কতটা প্রয়োজনীয় ছিল আজকে যারা ওনাকে হেঁটে বাসায় উঠতে দেখেছেন এর মধ্যে একটা সিগনিফিকেন্স আছে। এবং একটা এই যে তৃপ্তি, চিকিৎসা, একটা হাস্যজ্জ্বল একটা মুখ। এবং ডেফিনেটলি ওনার অনেকেই মানে হয়তো মনে করেছেন উনি কিছু সময় বাসা ছিলেন, কিছু সময় হাস্যজ্জ্বল ছিলেন। এবং কারণটা কি, কারণ যে লন্ডন ক্লিনিক, এই লন্ডন ক্লিনিকটা খুবই ইম্পর্টেন্ট। মানে লন্ডন ক্লিনিকে ডক্টর ইউনুস সাহেবের ওয়াইফ যখন মিসেস আফরোজা ইউনুস, আমরা 2 বছর আগেও এই লন্ডন ক্লিনিকে ওনার চিকিৎসার জন্য সব ব্যবস্থা করছিলাম এবং আমরা জানতাম যে উনি ওখানে গেলে অর্ধেক সুস্থ হয়ে যাবেন। অত্যন্ত আধুনিক চিকিৎসা। তারপরে পরিবারের মধ্যে থাকা, পরিবার দেখুন একটা সাংঘাতিক রকম একটা মেডিসিন, এবং সেই জিনিসটা দেখুন তার উপরে বছরের পর বছর। এবং তিনি তো যখন জেলে যান, আপনারা সেই দৃশ্যটা আর এই যে যখন হসপিটালে এই লন্ডন চিকিৎসার জন্য যাচ্ছেন, দুটোকে পাশাপাশি রাখলে বোঝা যাবে একটা মানুষকে কিভাবে গলা টিপে হত্যা করা হয়, কিভাবে নানাবিধ ওনার ছিল সমস্যা 3টা, দেখা গেল যে 15টা নিয়ে উনি বেরিয়েছেন। তো এগুলোর ব্যাপারেও রিসার্চ হওয়া উচিত, এগুলোর ব্যাপারে তদন্ত হওয়া উচিত। এবং পরিবারের তো ওনার যে টনিকের মতো কাজ করেছে, তাদের যে সান্নিধ্যটা। আরেকটা জিনিস কি, আপনি দেখেন শেখ হাসিনা যখন পালিয়ে যাওয়ার দৃশ্যটা, আর আজকে যে সেদিন যে গেলেন তিনি চিকিৎসার জন্য সম্ভবত ডিসেম্বরে, আর আজকে যিনি ফিরে আসলেন, এই যে চিত্রগুলো অনাদিকাল পর্যন্ত আমাদের রাজনীতিকদের জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। আপনি কি এরকম চান নাকি ওরকম চান? রাজনীতিকরা যাতে ভুলে না যান, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম সেগুলোতে বলা হচ্ছে যে গণতন্ত্রের এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে প্রত্যাবর্তন, এটা মানে গ্লোরিফাই করে দেখানো হয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে দেখানো হয়েছে। প্লাস ভারতের পত্রিকাগুলোতে এবং আপনার আমেরিকার যে সংবাদ মাধ্যম ABC, সেখানেও বলা হয়েছে যে নির্বাচনের জন্য এটা একটা অন্তর্বর্তী সরকারের উপর একটা বাড়তি চাপ কাজ করবে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন। আপনার ধারণা? আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কি, এটা প্রত্যেকে আমরা বুঝি, জানি। হাসিনা যদি 7ই জানুয়ারি নির্বাচন না করত, 18 সালের নির্বাচন না করত, তাহলে তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন আসতো না। কারণ দেশের সকল রাজনৈতিক দল বিরোধী বিএনপির নেতৃত্বে যে জোট করেছিল এবং 14 দলীয় জোটে যারা ছিলেন তারা সবাই রাজনীতিক ছিলেন, কিন্তু বিএনপি কিন্তু কখনো এমন দাবি করেননি যে আপনি নাস্তা না করে আপনাকে আমরা বিদায় করে দিব অথবা জনতাকে নিয়ে আমরা আপনাকে বিমানে উঠাই দিব, এমন দাবি তো আমি কখনো শুনিনি। তাহলে এখানে হচ্ছে মূল কথাটা হচ্ছে নির্বাচন না করতে করতে ফ্যাসিস্ট একটা গণতান্ত্রিক শক্তি স্বৈরাচারে গেল, স্বৈরাচারের পরে ফ্যাসিজমে গেল, যাওয়ার পরে উনি অনাদিকাল থাকার ব্যবস্থা করলেন। তো সুতরাং মূল সমস্যাটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। হ্যাঁ, সংস্কার এটা সবসময় দরকার আছে। আমি আপনাকে বলতে পারি, যুক্তরাজ্যে, আমি যে দেশে বসবাস করি এখন, সেখানে একটা আইনের সংশোধনী 60-70 বার, 80 বার, 90 বার হয় এবং পার্লামেন্ট সারাদিন শুধুমাত্র এই আইনের সংশোধন, ওখানে দাড়ি উঠাই দিতে হবে, ওখানে উঠাই দিতে হবে, ওখানে এই করতে হবে, সেগুলো সব চলতেই থাকে। এবং আপনারা যে কেউ গুগলে গিয়ে যদি দেখেন যে প্রপার্টি ল ট্রান্সফার, ধরেন যে কোনো একটা ল আপনি দিলেন, দেওয়ার পর আপনি দেখবেন লটা যখন পাবেন ইউকে, তখন দেখবেন যে ওটা মানে কাটা ছিঁড়া করতে করতে, মানে এর মধ্যে শুধু এটা অ্যামেন্ডমেন্ট মিনিমাম আপনি 80-90টা করে অ্যামেন্ডমেন্ট পাবেন প্রত্যেকটা লতে। অর্থাৎ এটা 60 সালে এমন ছিল, 61-তে এমন হয়েছে, 63-তে এমন হয়েছে। অর্থাৎ ডেমোক্রেটিক যে সিস্টেমটা, এটা কিন্তু রিফর্মলেস কোনো ব্যাপার না। যেমন আমাদের যাদের স্মৃতিশক্তি স্পষ্ট আছে তারা মনে করতে পারেন 91 থেকে, হ্যাঁ, তত্ত্বাবধায়কীতে নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং রাজনীতিকরা সমাধান করেছেন। কোনো সুশীল সমাজ অথবা এই যে তাত্ত্বিক জ্ঞান সম্পন্ন মানুষ যারা রাজনীতি মানুষের সঙ্গে হ্যান্ডশেক করে তারা টিস্যু দিয়ে মুছে ফেলেন, অথবা তাদের রাজনীতি করার কোনো অভিজ্ঞতাও নাই, এবং অনেক সুশীলকে আমি বলতে শুনেছি রাষ্ট্র পরিচালনা কিন্তু অনেক কঠিন, আসলেই কঠিন, কিন্তু চেয়ারগুলো ধরে রাখার যে প্রত্যাশা, এটা কিন্তু এই যে শহীদের যে রক্ত, এর সঙ্গে এক ধরনের কিন্তু মুনাফিকি। কারণ হচ্ছে কি, আপনি সংস্কারের কোনো বাইবেল যদি পৃথিবীর কোনো লাইব্রেরিতে পেয়ে থাকেন, তাহলে আমি বলবো যে ইউ আর অন রাইট ট্র্যাক। কিন্তু যারা ডক্টর ইউনূসকে 5 বছর চাই বলে বলছেন, আগামী বছর স্ক্রিনশট নিয়ে রেখে দিন ফেসবুকের অথবা অন্যান্য মিডিয়ার, আগামী বছর এই মানুষগুলাই অত্যন্ত বিলাভিং পার্সোনালিটি, ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, যিনি আমাদের ফ্ল্যাগ ইন্টারন্যাশনালি, ডক্টর ইউনূস, তাকে ডিরেইল করার চেষ্টা করছেন। এবং এই মানুষগুলোই আগামী বছর দেখবেন কোন ল্যাঙ্গুয়েজে ওনাকে সমালোচনার নামে তারা কোথায় নামিয়ে দেয়। আমার মনে হয় যে এনাফ ইজ এনাফ, সংস্কার প্রয়োজন, কিন্তু কমপ্লিট সংস্কারের কথা বলে জাতিকে, এই অভ্যুত্থানকে অপমান এবং এই অভ্যুত্থান থেকে স্লিপ করার কোনো সুযোগ নেই।
এই জন্য এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই জানি রোড টু ডেমোক্রেসি, রোড টু সংস্কার অ্যান্ড রোড টু বিচার। এই গণহত্যার বিচার যদি না করা হয় এবং সেটা জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, সব আলামত নষ্ট করা হচ্ছে, আয়নাঘরের আলামত নষ্ট করা হচ্ছে, ক্রিমিনালরা জুডিশিয়াল সিস্টেমকে হুমকি দিচ্ছে। এই খুনগুলো আমরা চোখ বন্ধ করে দেখুন তো আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার থেকে গুলি করে করে মানুষ মারছে। যদি কেউ এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের ডিলে করার চেষ্টা করেন, মানবতার সঙ্গে এটা অপমান হবে। মানবতা বিরোধী অপরাধের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু বিট্রে করা হবে। সো আমার মনে হয় রাজনীতিক হোক, সমাজনীতিক হোক, সিভিল সমাজ হোক, প্রত্যেকেরই অ্যালার্ট থাকা উচিত। জাস্টিস ডিলেড, জাস্টিস, এই জাস্টিস যদি না হয় প্রপারলি অ্যান্ড সময় মতো, তাহলে অপরাধীরা এই দেশে অপরাধের স্বর্গরাজ্য বাকিটা কায়েম করবে এবং যেখানে মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাবে। আচ্ছা, আমরা আরও আলোচনা করব। সময় হলো একটা বিরতির। দর্শক মণ্ডলী, সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো দুলাল ভাই, আপনার কাছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে ডাক্তার জুবাইদা রহমান। তিনি 17 বছর নির্বাসিত জীবন, তার অবসান হয়েছে। তিনি দেশে এসেছেন 17 বছর পর। তো ওনার এই আগমনটা কিভাবে দেখছেন? রাজনীতিতে কি কোনো নতুনত্ব কিছু পাওয়া যাবে কি না? অবশ্যই নতুনত্ব আসতে পারে, কারণ ডাক্তার জুবাইদা রহমান আপনি জানেন শুধুমাত্র উনি জিয়া পরিবারের একজন সদস্যই নন, উনি দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী নন। উনি বাংলাদেশের যত বনেদি পরিবার আছে এর ভিতরে সবচেয়ে অন্যতম বনেদি পরিবারের সন্তান। ওনার বাবা মাহবুব আলী খান, রিয়ার অ্যাডমিরাল, উনি সাবেক নৌবাহিনীর প্রধান ছিলেন, বাংলাদেশের তৃতীয়। ওনার চাচা এমএজি ওসমানী, ওনার মা, উনি একজন সমাজ সংস্কারক, একজন প্রখ্যাত সুরভির প্রতিষ্ঠাতা। তিনি কিন্তু 1995 সালে সমাজ সংস্কারক হিসাবে উনি স্বাধীনতা পুরস্কারও পেয়েছিলেন। তো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের একজন উনি, এবং উনি নিজেও একজন স্কলার। উনি 1995 সালে উনি বাংলাদেশের যে সিভিল সার্ভিস পরীক্ষা, ওখানে উনি প্রথম স্থান অধিকার করে উনি সিভিল সার্ভিসের মেডিকেল ইয়াতে উনি প্রথম স্থান অধিকার করে উনি ওনার পেশায় যোগদান করেছেন। এরপরে উনি যখন লন্ডনে নির্বাসিত হলেন, বাধ্য হলেন, সেখানে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে উনি রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে এবং স্বর্ণপদক লাভ করে উনি মেডিকেল সায়েন্সে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। শুধু তাই নয়, উনি বাংলাদেশের আপনার বিভিন্ন সমাজ সংস্কারমূলক বিভিন্ন কাজে, যেমন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে, ওনার যে একটি সংগঠন সুরভির মাধ্যমে, এবং ওনার বাবার নামে আরেকটি সংগঠন আপনার মাহবুব আলী খান ফাউন্ডেশনের মাধ্যমে উনি বিভিন্ন ধরনের সমাজ হিতৈষী অনেক কাজ উনি করেছেন ইতিমধ্যে। তো সেক্ষেত্রে ওনার মতো একজন নারী, কিংবা ওনার মতো জিয়া পরিবারের একজন সদস্য, কিংবা ওনার মতো একজন স্কলার যখন বাংলাদেশে আগমন ঘটে, নিশ্চয়ই, এবং উনি রাজনৈতিক পরিবারের একজন সন্তান এবং রাজনৈতিক পরিবারের একজন সদস্য হিসাবে এবং দেশনায়ক তারেক রহমানের একজন সহধর্মিণী হিসাবে নিশ্চয়ই এটা বাংলাদেশের রাজনীতির জন্য নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, লিটন ভাই, আপনার কাছে একটি বিষয়, আপনি তো দীর্ঘদিন মানবাধিকার ইস্যু নিয়ে কাজ করছেন। তো সেই সময়, বিশেষ করে গত 15-16 বছরে আওয়ামী লীগ আমলে যে বাংলাদেশে যে মানবাধিকারের যে ঘটনাগুলো ঘটেছে, এবং আপনারা বিভিন্ন, আমরা দেখেছি যে ফেসবুক, ইউটিউবে আপনারা জনমত গঠন করেছেন, সেগুলোর বিপক্ষে কথা বলেছেন। তো সেই যে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো এবং বর্তমানে যেই গত 8-9 মাসে, এই দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখছেন? অনেকগুলো ডিফারেন্স আছে, তবে মানবাধিকার কর্মী হিসেবে আমরা কখনো সন্তুষ্টিপ্রবণ মানুষ হতে পারি না। মানবাধিকারের সামান্যতম লঙ্ঘনও যদি থাকে, সেই ব্যাপারে আমরা অবশ্যই আমাদের ভয়েস থাকতে হবে। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ইট ওয়াজ আপরাইজিং, এবং ওখানে ওটা একটা মাইলস্টোন। তার আগে 15 বছরে যে গুম খুনের সংস্কৃতি, যেটি জাতিসংঘ আসলে গত 6-7 বছর যাবতই জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশনে যে বার্ষিক সভা হয়, সেখানে তারা কিন্তু
17 সাল থেকে আমি মনে করতে পারি আইনমন্ত্রী সেখানে মিথ্যা কথা বলে যাচ্ছে অনবরত। অসত্য কথাটা বললে এটা কুসুম কুসুম শোনা যাবে, একেবারেই ডাহা মিথ্যা, যেখানে তারা প্রমাণ উপস্থাপন করতেন। এবং জাতিসংঘ তো একটা কালেকটিভ মানে রাষ্ট্রপুঞ্জ, সেখানে তারা তো প্রমাণ উপস্থাপন করতে পারে, তারা তো জাজমেন্ট দিতে পারে না। যদি জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকতো তাহলে জাতিসংঘ বহু আগে শেখ হাসিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিত বলে আমার বিশ্বাস। কারণ তারা যে রিপোর্টগুলো প্রতি বছর তুলে ধরতে, এগুলো পাবলিক ডোমেনে আছে, গুগল করলে আপনারা পাবেন। ইউএন হিউম্যান রাইটস কমিশন অ্যানুয়াল রিপোর্ট বাংলাদেশ চ্যাপ্টার, তারপরে বাংলাদেশ চ্যাপ্টার রিপোর্ট, এগুলো দিলে আপনারা পেয়ে যাবেন যে সরকার কিভাবে সারা বিশ্বকে বোকা বানাতো মানবাধিকার ইস্যুতে। যাই হোক, সমস্ত কিছুর অবসান হয়েছে জুলাই আপরাইজিংয়ের মাধ্যমে। শত শত হাজার হাজার মানবাধিকার ইস্যু নিয়ে তারা কাজ করেছে। এবং আমি বলতে পারি আমাদের ওই অ্যাক্টিভিজমের কারণে আমার ফ্যামিলি মেম্বারদেরকে যখন টর্চার করেছে, জাতিসংঘের ভয়েস আমি পেয়েছি। আমার ফ্যামিলি মেম্বারদের সুরক্ষার জন্য তারা গত কয়েক বছর যাবৎ বারবার আমার ফ্যামিলি 36 জনকে বিভিন্ন সময় দেখানো হতো তার বাচ্চাদেরকে কি করা হবে, তার চাকরি কি হবে, কিভাবে। আমার বোন ভগ্নিপতি তারা শিক্ষা বিভাগের ডিজি ডাইরেক্টর হওয়ার জন্য কয়েকবার রিসিলেক্টেড হয়েছেন, সেটা কিন্তু বঞ্চিত হয়েছেন। এইসব ব্যাপারে কিন্তু ছোটোখাটো ব্যাপারেও কিন্তু ব্যক্তিগত পর্যায়ের কথা বলছি যে জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন অ্যাড্রেস করেছে এবং তাদের অ্যাসোসিয়েট যারা ইন্টারন্যাশনাল বডিগুলো আছে অ্যাড্রেস করেছেন। এবং সর্বশেষ 2022 সালে যখন আমার ভাইকে গ্রেফতার করা হয় এবং সেখানে স্পষ্ট লিখে দেওয়া হয় যে আমি ওখানে সাংবাদিকতা এবং হিসাবে আমি ওখানে অর্থ জোগাড় করেছি এবং আমার ভাইকে যথেষ্ট পরিমাণে অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছি এবং আমার ভাইকে সরকারকে উৎখাত করার জন্য, তাও আবার নোয়াখালী থেকে, এখান থেকে না। তো এইরকম এবং ওনাকে যখন গ্রেফতার করা হয়, ইউএন হিউম্যান রাইটস কমিশনকে যখন আমরা বিস্তারিত রিপোর্ট আকারে জানিয়েছি, তখন তারা হস্তক্ষেপ করেছে। এবং পরবর্তী আপনারা জানেন যে ইউএসের যে স্যাংশনের পর থেকে তাদের আচরণের পরিবর্তন হয়েছে এবং ইউএন অফিস থেকে, ঢাকা অফিস থেকে যখন তাকে সুরক্ষার জন্য চিঠি দেওয়া হলো, তখন আমার ভাই সেখান থেকে বললেন যে কি করা হয়েছে জানি না, কিন্তু আমার তো মনে হচ্ছে যেন আমি একটা ভিভিআইপি ইয়েতে আছি, যদিও সেল, কিন্তু তার মানে হচ্ছে জাতিসংঘ আমাদের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, যে যুক্তরাষ্ট্র আমাদের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, গণতন্ত্র এবং মানবাধিকার, অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু যারা আমার বিপদের দিনে, যারা আমাদের দেশের বিপদের দিনে আমাদের পাশে দাঁড়াবে, তারাই তো ঘনিষ্ঠ বন্ধু। তার সব কিছুর সঙ্গে আমার একমত হতে হবে, সেই গোলামিতে তো আমরা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। কিন্তু জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা যেখানে কাজ করতে গেছি, বিশেষ করে গুমের ঘটনাটা যখন আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন থেকে এই সরকার কিন্তু আসলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু যেহেতু সমস্ত রাজনৈতিক দলকে গলাবন্ধ করে রেখেছে, গুম, ওনারা যখন হয়তো মিটিং মিছিল করেছেন, 5 জন 10 জন থাকলে 15টা করে মামলা হয়েছে। এমন আতঙ্কের সংস্কৃতি, ভয়ের সংস্কৃতি, আর এইসব করে আবার বালখিল্যতা বলে এখন তো সব স্বাধীন, সবাই টিভিতে কথা বলতে পারছে, এসব বলে টলে আজকে দেশে কিন্তু আজকে নিঃশেষ করা হয়েছে রাজনৈতিক সংস্কৃতিকে। তার নিজের সংস্কৃতি, 14টি দল এবং দেশের রাজনৈতিক সংস্কৃতিটাকে ধ্বংস করেছে, আর গণহত্যার 3য় রেকর্ড তৈরি করা হয়েছে। আমি মনে করি শেখ হাসিনা দেশের যে ক্ষতি করে গেছে, এটা গণতন্ত্র অথবা সংসদীয় ব্যাপার না, এটা হচ্ছে যে দেশের একটা অনেক লম্বা শতাব্দীর জন্য একটা ক্ষতি করে গেছে। এখন এগুলো রিকনসিলিয়েশন করে ঠিক করা পরবর্তী সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, যেটা ডক্টর ইউনূস সরকার হিমশিম খাচ্ছে। প্রতিটি পর্যায়ে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাদের সেই দলীয় লোকগুলোকে, এবং দলীয় মানে কি একেবারে কঠিন, যে তাদের বংশের মধ্যে যদি কেউ যদি অন্য কোনো দলের থেকে থাকে, তাকেও ঠিকমতো পদোন্নতি দেওয়া হয়নি। এইটা ডক্টর ইউনূস সরকারের যে গতিকে অনেক জায়গায় কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সবার ঘাড়ের উপরে একটা ফোঁস কিন্তু আওয়াজ চলছে। আমি মনে করি জাতি ইউনাইটেড আছে এই ব্যাপারে, সেই কারণেই ওরা সুযোগ পাচ্ছে না। কিন্তু গণহত্যার বিচারটি শুরু হয়ে গেলে এবং আরও বেশি মানুষের যে আস্থা, কারণ যে হত্যা আমার সামনে হয়েছে, 1টা 2টা 3টা না, হাজার হাজার, আর যে খুন জখম হয়েছে এই ছেলেগুলো, এদের জীবন আপনি দেখুন, এক একটা জীব মৃত। একটা ছেলে পা নাই, একটা ছেলে চোখ নাই, যাদের চোখ নাই তারা দেখবে না, এবং সেটা হাজার হাজার। তারপরে এই মানুষের কথা যদি আমরা শুনি, অথবা আমরা যদি শুনতে, আবার এখানে যদি ডেমোক্রেটিক ভারসাম্যের কথা আসে, অনেকে বলে এখন টক শোতে তো সবাই এক ভাষায় কথা বলে। কি ভাষায় কথা বলবে? যদি গণতন্ত্র ব্যাহত হয়ে থাকে, তিনি 15 বছরের জন্য করেছেন, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে যেতে যদি আরও 15 বছর লাগে, আরও 20 বছর লাগে, তাহলে 35 থেকে 50 বছরের জন্য গণতন্ত্রের ক্ষতি করে গেছেন। এর বিচার কিন্তু উনি নিজে আইন করে দিয়ে গেছেন যে রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করলে কী করা উচিত, হ্যাং করা উচিত, ক্যাপিটাল পানিশমেন্ট উনি সংবিধানে ঢুকিয়েছেন। সুতরাং আমার মনে হয় ওনাকে হাজারবার সেই ক্যাপিটাল পানিশমেন্টের, যদিও আমি ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে। আচ্ছা, এটা নিয়ে আরও আলোচনা করবো আমরা। দুলাল ভাই,
আমাদের প্রফেসর আসিফ নজরুল বলেছেন যে আমাদের যে কোনো বড় ধরনের সংস্কার এটি করতে গেলে যে রাজনৈতিক ঐক্যমত্য এটি ছাড়া বাস্তবায়ন হবে না। তো এটা নিয়ে যদি বলেন। যথার্থই বলেছেন। আসলে সংস্কার তো আসলে এখন যারা সরকারে আছেন এরা তো একটু অরাজনৈতিক সরকার, ওরা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে তো সংস্কার কোনোভাবেই সম্ভব না। তো সেই সংস্কার ফলপ্রসূ হবে না বা সেরকম অলিক কল্পনা করেও কোনো লাভ নেই। সংস্কার হতে হবে রাজনৈতিক দলগুলো একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা উনি যথার্থই বলেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন যে মিটিংগুলো করছেন, জি, সেখানে 15ই মের মধ্যে আলোচনাগুলো সব শেষ করবেন এরকম তাদের একটা লাইন আপ আছে। তো এনসিপির সাথে আজ মানে যে দিনটি গেল মঙ্গলবার বৈঠক হলো, সেখানে তারা ভোটারদের 16 এবং প্রার্থী 25 করার একটা প্রস্তাব তারা রেখেছেন। এই 16 বয়সটাকে কিভাবে দেখছেন? এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু। 16 বয়স, এর আগে তো এখন বর্তমানে হলো 18 বছর রানিং, অর্থাৎ একটা মানুষ যখন পরিণত বয়স্ক হবে, এখন 18 বছরকে আমরা পরিণত বয়স হিসেবে আমরা জানি, এখন 16 বছর এনআইডি পাওয়ার যোগ্য। এখন এনসিপি এটা এই প্রস্তাব দিয়েছে, এটা কিসের ভিত্তিতে দিয়েছে, কেন দিয়েছে? এখন আরও কোনো পক্ষ যদি এখন বলে যে আমি 14 বছর চাই, এটারও তো একটা মানে কেউ তুলতেই পারে। তো সেটা নিশ্চয়ই একটা যৌক্তিক ইস্যু, এটা খুব সেন্সিটিভ ইস্যু। আমাদের পার্টি, আমি ব্যক্তিগত মতামতটা এখানে আমি দেব না, আমাদের পার্টি এ নিয়ে কথা বলবে, তার আনুষ্ঠানিকভাবে কথা বলার পরেই কেবল এটা নিয়ে আরেকটা বিরতির সময় হল। দর্শক মণ্ডলীর সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন ইউটিউব এবং ফেসবুক পেজে, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন। তো লিটন ভাই, যেটি জানার সেটি হচ্ছে আওয়ামী লীগ যে বিশাল মানবাধিকার লঙ্ঘনের যে 15-16 বছরে যে কর্মকাণ্ডগুলো করেছে, সেগুলো আন্তর্জাতিকভাবে আপনারা কিভাবে তুলে ধরছেন এবং দল হিসেবে বা ব্যক্তি হিসেবে কোনো শাস্তি বা কোনো কিছুর আওতায় তাদের নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে? দেখুন, এই বিষয়টা নিয়ে আমরা আগস্ট মাসের 6 তারিখ থেকে কাজ করছি। প্রথমত 5 তারিখে সকালবেলা আমাদের ওখানে যখন দিন শুরু হয়, তখন এখানে অলরেডি বিকেল 1টা-2টো হয়ে গেছে। আমরা সকালে উঠেই প্রথম যখন বিজয় যাই করি না কেন, মানুষের বিজয়কে উদযাপন করেছি আমরা মানবাধিকার এবং ডায়াসপোরা হিসেবে। সঙ্গেই আমাদের কাছে ফরেন অফিস থেকে একটা খবর আসলো, শেখ হাসিনা লন্ডনে, আপনারা জানেন যে লন্ডন আসলেই রাজনৈতিক নেতাকর্মী অথবা সবার জন্য এটা একটা ইভেন একটা নিরাপদ আশ্রয়স্থল যে কোনো কনসিডারেশনে, ব্রিটিশদের পলিসি এটা। ইভেন রাশিয়া যখন বিপ্লব হয় তখন লেনিন কিন্তু লন্ডনেই ছিলেন, উনি লাইব্রেরিতে ছিলেন। বিপ্লব সফল করার জন্য তিনি কিন্তু মস্কোতে ফিরে গেছেন, সেখানে ক্যাপিটালিজমের কবর দিয়েছেন, কিন্তু ক্যাপিটালিজমের ক্যাপিটালে বসে। সো লন্ডনের যে উদারনৈতিক, তিনি প্রথম সেটাই চিন্তা করেছেন। এবং আমরা সেখানে মানবাধিকার যে আমাদের অ্যালায়েন্স আছে সেটা দিয়ে আমরা আমাদের যে পার্লামেন্টারিয়ানরা ছিল, যারা আমাদের সঙ্গে গত কয়েক বছর কাজ করেছে ক্লোজলি, এবং বাঙালিদের মধ্যে আমাদের যে কমনওয়েলথ যে ব্যাপারে যে কমিটি আছে, তাদের তখন ফরচুনেটলি চেয়ার ছিলেন আফসানা বেগম এবং রূপা হক ছিলেন ইমিডিয়েট পাস্ট। রূপা হক এবং আফসানা এর আগে জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে অনেক রকমের সহযোগিতা করেছেন, পার্লামেন্টে বিষয়টা নিয়ে গেছেন। আমরা যখন ওখানে একটা পূর্ণাঙ্গ SOS কনফারেন্স করতে গিয়েছি 29 তারিখে, সেদিন স্পিকারের স্পন্সরশিপ তারা কনফার্ম করেছেন, যার মানে হচ্ছে যে ওটা পরের দিন পার্লামেন্টে ওইটার জিস্ট গেছে সামারিটা। এই কারণেই 5 তারিখ সকালে আমরা কিন্তু তাকে লন্ডন থেকে নন গ্রাতা করতে পেরেছিলাম, কারণ ফরেন অফিসকে জানানোর পরে প্রায় 35 MP দুপুরের মধ্যে প্রধানমন্ত্রী অফিসে মেসেজ দিয়েছে 9টা 9:30, অর্থাৎ এখানে যখন বেলা 3টা, তারা কনফার্ম করেছে, এখানে যখন 2টা, তার মানে উনি উড়ার আগে উনি কিন্তু রং সিগন্যাল পেয়েছে ওখান থেকে, শুধু এই এমপিদের কারণে। এই সিগন্যালটা যদি না পাওয়া যেত তাহলে তিনি লন্ডনে যেতেন, শুধু ওখানে একটুখানি রেস্ট নিয়ে উনি চলে যেতেন, কিন্তু সেটা হলো না। এবং সেটা হলো না বলেই উনি কিন্তু এখন ফিক্সড হয়ে গেছেন। এখন আসুন, ওনার ফিক্সড হওয়ার যে জায়গাটি, সেই জায়গাটি সরকার মিস করছে। ডক্টর ইউনূস সাহেব অনেক উদার মানুষ, কিন্তু সম্ভবত এই উদারতাটাকে উপদেষ্টা পরিষদের অনেকে অপব্যবহার করছেন। তারা যে প্রশ্নটি, এই প্রশ্নটি নিয়ে আমরা অনেক কথা বলেছি। পুরো ক্যাবিনেট 2 ভাগ এই ব্যাপারে। কেন 2 ভাগ এটা তারাই জানেন, কিন্তু বিষয়টিতে যে কথাটা বলা হচ্ছে সেটা একটা কনসিডারেশনে নেওয়া হচ্ছে না, যেটা নিয়ে আমরা ICCর অনেক লন্ডনে যারা প্রসিকিউটর আছে
তাদের অনেকের সঙ্গে কথা বলেছি। এখনও অ্যামনেস্টির সবচেয়ে রিসোর্স পারসন মিস্টার আব্বাস ফায়েজ এবং মাইকেল পোলাক, এদের হিউজ কন্ট্রিবিউশন আছে আইসিসির বিভিন্ন দেশের কেসে। তারা স্পেসিফিক এইসব ব্যাপারে কাজ করছেন আমাদের সঙ্গে, এবং তারা আর্টিকেল লিখে তাদের বিভিন্ন কিছু, এবং তারা প্রধান উপদেষ্টা এবং ডক্টর আসিফ নজরুলের দপ্তরে সেপ্টেম্বর মাসে ডিটেল দিয়েছেন ওই পাশটা, ইন্টারন্যাশনাল পার্টটা। যেহেতু এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, সেহেতু বিচারটি বাংলাদেশে হতে পারে, যেহেতু আইসিসি কোর্টটা আছে। কিন্তু যারা অ্যাবসকন্ডেড, যাদেরকে রাষ্ট্রের আওতার ভেতরে আনা অসম্ভব, এবং আমরা কিন্তু ইমিডিয়েট পাস্ট কিন্তু আমরা রেকর্ডগুলো দেখেছি, শেখ হাসিনা বারবার হুঙ্কার দিয়েছেন তিনি তারেক রহমান সাহেবকে নিয়ে আসবেন, আনতে পারেননি। এটাই হচ্ছে পলিটিক্যাল রিয়ালিটি। আমি ইন কনসিডারেশন অফ এনিথিং, আমি বলছি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মানবতা বিরোধী কোনো অপরাধের কোনো অভিযোগও ছিল না, দুর্নীতি ইত্যাদি যা যা ছিল সেগুলো সম্পর্কে আমরা জানি। কিন্তু আজকের এটি মানবতা বিরোধী অপরাধ, এটা কারা বলছে? 29শে জুলাই ফরাসি লামদ পত্রিকা বলেছিল রেভলিউশন অ্যাগেনস্ট অ্যাবসলিউটিজম, অর্থাৎ 5 তারিখের 7 দিন আগে ফরাসি পত্রিকা রেভলিউশন বলেছে। আমাদের রাজনীতিক, সিভিল সমাজ, সাংবাদিক কারো কারো বিপ্লব বলতে লজ্জা করে। আর সেটা মানবতা বিরোধী অপরাধ 29 তারিখেই আমাদের কনফারেন্স থেকে, লন্ডন কনফারেন্স থেকে উচ্চারিত হয়েছে। সবগুলো মানবাধিকার সংস্থা আমাদের কিনোটের উপরে তারা মত দিয়েছে, ইয়েস 29 তারিখেই মানবতা বিরোধী অপরাধের রেজলিউশন হয়েছে, পরের দিন 30 তারিখে পার্লামেন্টে সেটা গেছে, যে জন্য একটার পর একটা বড় ধরনের ঘটনা ঘটছিল ওখান থেকে। এখানে এখন পর্যন্ত দেখুন, আচ্ছা তাহলে আপনি মানবতা বিরোধী অপরাধের বিচার ঢাকায় করবেন, আর তিনি তার হাইয়েস্ট ক্যাপিটাল পানিশমেন্ট হোক যাই হোক, উনি তারপরে এদিক ওদিক ঘুরে লন্ডনে যাবেন। জয়শঙ্কর লন্ডনে গিয়ে কথা বলে এসছে, এবং আমি স্পেকুলেট করি আমার অভিজ্ঞতা থেকে আগামী কয়েক সপ্তাহ, 4 থেকে 8 সপ্তাহের মধ্যে শেখ হাসিনা লন্ডনে চলে যেতে পারেন, যেহেতু তাকে অলরেডি একেবারে এক্সেপশনালি জেনেভা কনভেনশনকে ক্রস করে তাকে কিন্তু দেওয়া হয়েছে, অলরেডি ট্রাভেল পাস দেওয়া হয়েছে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা জেনেভা কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যেমনিভাবে তারা নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের অসংখ্য রেজুলেশনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি দেখুন, যখন রাশিয়াতে তেল বিক্রির জন্য নিষেধাজ্ঞা হয়, শুধু আমেরিকান না, ইউএসএ যখন ইউএনএ যখন আসে, তারা সেটা মানে না। তারা ইরাক ইরান যুদ্ধ থেকে 2 পক্ষ থেকে তেলের বেচা কেনা করে তেল নিয়ে তারা যুদ্ধকে স্পন্সর করেছে 2 পক্ষকে। হেন কোনো মানবতা ইসরায়েলের মতো ব্যবহার করে সারা দেশে গত কয়েক বছর মুসলমানদের সঙ্গে। সো আমার মনে হয় যে ব্যাপারটা স্পষ্ট হওয়া দরকার যে উনি ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে দেশে দেশে ঘুরে বেড়াবেন একজন এক্সাইল লিডার হিসেবে, দালাই লামা হিসেবে। আমি এটাকে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে পলাই লামা বলি, আসলে পালিয়ে গিয়ে উনি ঘুরে বেড়াবেন, ওনার অধিকার নেই। কিন্তু যদি এই কেস হেগে যায়, কেস তো ওখানে হাজার হাজার কেস যাবে না, একটি কেস যাবে, তিনি এবং তার সহযোগীবৃন্দ যাদেরকে দিয়ে বেনজির অথবা আজিজ, যাদেরকে দিয়ে খুন করিয়েছেন, এবং তার যে পলিটিক্যাল যে কিলার্স, পলিটিক্যাল যে প্রভোকেশন যারা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হক অথবা এই যে ওবায়দুল কাদের, এই যে বিগ মাফিয়া গ্যাং, এদের বিরুদ্ধে একটা সিঙ্গেল কেস হবে, এবং 6 মাস থেকে 12 মাসের মধ্যে এটার অ্যাকসেপ্টেবিলিটি হিয়ারিং হবে। এবং এটি কিন্তু প্রি অ্যাকসেপ্টেবিলিটি একটা হতো যদি পিপল অ্যাঙ্গেল থেকে করা হতো, কিন্তু রাষ্ট্র যখন স্পন্সর হয় তখন আর এটা কিন্তু স্ক্রুটিনি হয় না, সরাসরি হিয়ারিংয়ে চলে যাবে। অ্যাকসেপ্টেন্সের হিয়ারিংটা শেষ হওয়ার পর ওয়ারেন্ট হবে, এবং এটা অলমোস্ট সকল প্রসিকিউটর ইনক্লুডিং চিফ প্রসিকিউটর, তিনি ইনফর্মালি অনেক প্রসিকিউটর বলেছেন, আপনারা জানেন করিম খান, যে এই কেস 99.99% শিওর অ্যাকসেপ্টেড হবে, ওয়ারেন্ট হবে, এবং তিনি ফিক্স হয়ে যাবেন, তিনি আর পৃথিবীর কথা। এবং ওনার কারণে ওনার যারা পলাতক, যে লোকেরা বিলিয়নিয়ার হয়ে বাংলাদেশের প্রতিটা দিনকে অস্থির করার জন্য তারা যা যা করা দরকার সবই করবে, তাদের কিন্তু মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। কারণ কোনো দেশের রাজনৈতিক আশ্রয়দাতা কিন্তু মানবতা বিরোধী অপরাধীরা হতে পারে না। এই রিয়েলিটি আমাদের উপদেষ্টা পরিষদের অনেকের আছে, অনেকে জানেন, কিন্তু তারা কেন এটাকে অ্যাড্রেস করছেন না? আজকে কেন ছাত্রদেরকে চিৎকার করতে হবে? হেগে তাকে নিলে এক ট্যাবলেটে অনেকগুলো রোগের সমাধান সম্ভব। দুলাল ভাই, যেটা লিটন ভাই বললেন, আন্তর্জাতিকভাবে যে ব্যবস্থা তারা নিচ্ছেন বা যেভাবে যা হবে, একটা পূর্বাভাস তিনি দিয়েছেন। তো বাংলাদেশে কি আপনারা অপোজিশন হিসেবে একটা বড় দল বিএনপি এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল, তো সেই জায়গাটাতে আপনারা কিভাবে দেখছেন যে এটা কোন দিকে যেতে পারে? শেখ হাসিনার বিচার বা শেখ হাসিনার বিচার, দুইটা বিষয়। একটা হলো শেখ হাসিনার বিচার এদেশে করতেই হবে, শেখ হাসিনার বিচার করতে হবে, কারণ তিনি যে অন্যায় করেছেন গত 16টি বছর, উনি যেভাবে খুন খারাপি করেছেন, যেভাবে দেশটাকে মানে কত পিছিয়ে দিয়েছেন, পাশাপাশি যেভাবে বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছেন, রাষ্ট্রকে স্পষ্টত 2টা ভাগ করে দিয়ে গেছেন। তো সে কারণে তার বিচার হতেই হবে। কিন্তু আসলে দুঃখজনক ব্যাপার হলো
আমাদের যে উপদেষ্টা পরিষদে অনেক উপদেষ্টা এখানে আছেন, আমাদের নেতা বলেছেন যে এখানে অনেক উপদেষ্টাই আছে যাদের আসলে অ্যাক্টিভিটিসগুলি আমাদের কাছে উদ্দেশ্যমূলক মনে হয়, যে শেখ হাসিনার বিচার এবং বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটাকে আরও পিছিয়ে দেওয়ার জন্য এবং দীর্ঘসূত্রিতার আশ্রয় নেওয়ার জন্য অনেক কাজ করতে পারেন। সে কারণে আপনার এটা সন্দেহের অনেক ধরনের কারণ আছে। দেখেন, সংস্কার ইস্যুটাকে সামনে এনে তারা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য এক ধরনের তারা কাজ করতেছে। এটা এই সংখ্যা কিন্তু একেবারেই কম না। বেশ কিছু মানুষ আছে যারা সরকারের ভিতরেই অনেকেই আছে যারা এই কাজগুলি করে যাচ্ছে। এখন দেখেন, নির্বাচন চাওয়াটাই কেমন যেন একটা অপরাধের ভিতরে চলে গেছে। নির্বাচন চাওয়া যাবে না, তাই নির্বাচন চাইলেই আপনার সংস্কারের বিষয়টা সামনে নিয়ে আসে। আমরা বারবার বলেছি যে নির্বাচনটা করতে হবে, সংস্কার, এটা বিএনপির আমাদের নেতা তারেক রহমান আরও অনেক আগে এই সংস্কারের আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আমরা প্রণয়ন করেছি, তারেক রহমান এটা এই 31 দফা দিয়েছেন। এটা সংস্কারের যে এখন আমাদের যে কমিশনগুলি আছে, এই কমিশনগুলো যত সংস্কার প্রস্তাব দিয়েছেন, সংস্কার প্রস্তাবের অধিকাংশগুলোই আমাদের 31 দফার ভিতরে কিন্তু আছে। আমরাই কিন্তু সংস্কার চাই, কিন্তু আপনি সংস্কার করতে 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 আপনি 5 বছর 10 বছর কিন্তু লাগিয়ে দিতে পারেন। আপনারা তো 16 বছর অপেক্ষা করেছেন। আমরা তো 16 বছর অপেক্ষা, আরো কিছুদিন যদি অপেক্ষা না, এটা তো আসলে এটা কোনো কথা। 16 বছর আমরা অপেক্ষা করেছি, আমরা তো 16 বছর আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, রাজপথে আমরা রক্ত ঝরিয়েছি, আমাদের বহু নেতাকর্মী আমরা হত্যার শিকার হয়েছে। আমরা তো একটি এই শেখ হাসিনার যে আপনার ফ্যাসিস্ট যে রেজিম, এই রেজিমটাকে আমরা ক্ষমতাচ্যুত করার জন্য এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা প্রবর্তন করার জন্যই কিন্তু আমরা মূলত আমাদের যে আন্দোলন, যেটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যই আমরা মূলত আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন আপনার জুলাই আগস্টের যে বিপ্লবের মধ্য দিয়ে সেই আন্দোলন ফলপ্রসূ হয়েছে। তো এখন আমাদের মূল জায়গাটাই হলো বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তার জন্য আমাদের নির্বাচন লাগবেই। সংস্কার বলে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এর যদি সরকারের ভিতরে কেউ থেকে থাকে এরকম কোনো যে আসলে সংস্কারের ধোঁয়া তুলে তারা নির্বাচনটাকে পিছিয়ে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা নির্বাচনের মধ্য দিয়েই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেটা স্বাধীনতার মূল চেতনা ছিল এবং এই জুলাই আগস্টের আন্দোলনেরও কিন্তু এটা আমাদের। আচ্ছা, বুঝতে পেরেছি। বিচার প্রশ্নে আমি একটু যদি হ্যাঁ, add জি। করি, বিচার প্রশ্নে সময় 30 সেকেন্ড। খুবই কম। না, 30 সেকেন্ড একটা জিনিস, এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। যদি হেগে বিচার নিয়ে যাওয়া হয় তাহলে আর এখানে বিচার হবে না। নো, এখানে তার বিরুদ্ধে 1500 হত্যা মামলা, 30,000 আহত করার মামলা হবে। সরকার কতটা চালাবে সেটা হচ্ছে কথা। আর বিচারের ভাষায় এক আসামির বিরুদ্ধে যখন অনেক কেস হয় তখন সেটাকে কম্বাইন করা হয়। এখানে বেড়িবাদে অথবা যাত্রাবাড়ির কোনো একটা মার্ডারে তিনি তো 200 না 250-তে প্রধান আসামি। সুতরাং কোনো একটা মামলায় যে নর্মাল যে কোর্ট আছে স্পিরিট ট্রায়ালে, সেখানে নর্মাল সিস্টেমে যেটা 6 মান্থের মধ্যে হয়ে যায়, অলরেডি 9 মান্থ হয়ে গেছে। এটা কিন্তু আইসিসিতে বলা নাই যে আইসিসিতে নেওয়ার কারণে কারো বিচার আর লোকালি করা যাবে না। এটা অসংখ্য উদাহরণ আছে, পার্টিকুলারলি সুদান সহ আরও কয়েকটা দেশের ব্যাপারে এই উদাহরণটা আছে। মানবাধিকার কর্মী হিসেবে কি আপনি সন্তুষ্ট এই যে মামলার গতি বা মোটেই না। একটা অসুবিধা আমি জানি, আমি নিজে আবার লয়ার, সাংবাদিক এবং লয়ার, মানবাধিকার, আমি লয়ার প্র্যাকটিস করি মানবাধিকারের। একটা জায়গায় একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রসিকিউশনে যথেষ্ট ম্যান পাওয়ার নাই। এই জন্য আমেরিকা এবং ইউরোপে, বিশেষ করে লন্ডনে, আমাদের অন্তত 200 সাংবাদিক আছে, 200 উপরে লয়ার আছে যারা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের পার্ট, এবং তারা এক একজন তুখোড়, মানে এক একজন এত বড় বড় মামলা করেন যেগুলো এই দেশে বছরেও একটা হয় না। আমার মনে হয় ওখান থেকেও যদি আমরা কিছু প্রসিকিউটরকে নিয়ে আসতে পারি, এবং দরকার হলে আইসিসি নেদারল্যান্ড থেকে অন্তত 50 জন প্রসিকিউটর বাংলাদেশে এসে কাজ করতে আগ্রহী আছে। বার কাউন্সিল এবং গভর্নমেন্ট মিলে দেশি বিদেশি, এবং তারাও বিদেশি আনতে চায়, আনুক, এবং এটাকে লাইভ ব্রডকাস্ট করা হোক। কারা সাক্ষী দিবে? সাক্ষী দিবে ওসি, এসপি, আইজি, রাজসাক্ষী। সুতরাং দুনিয়া দেখুক, ইন্টারন্যাশনাল প্রসিকিউটর আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য। অফকোর্স আমার মনে হয় কি, যদি আমরা নিজস্ব ব্যবস্থাপনায় অল্প কিছু ম্যান পাওয়ার দিয়ে, অল্প কিছু প্রসিকিউটর দিয়ে এভাবে করতে থাকি, আমরা প্রথম আমার একটা বিশ্ববিদ্যালয় দেশে, আমি ওটার চেয়ারম্যান এখন, অতীশ দীপঙ্কর, আমাদের ল ডিপার্টমেন্ট থেকে আমরা বলেছি, জার্নালিজম থেকে বলেছি, আমরা ওটা লাইভ ফ্রি করব জনস্বার্থে এবং উইথ ইংলিশ সাবটাইটেল। সো আমার মনে হয় এখন পর্যন্ত আমরা কোনো উত্তর পাই নাই। এত রাগ করে কিছু নাই। বি পার্টিকুলার, বি মডার্ন অ্যাটিটিউডের মানুষ হওয়া দরকার। আর রাজনৈতিক দলের দায়িত্ব আছে। শেখ হাসিনার গণহত্যার বিচারের ব্যাপারে যদি একই ভয়েস না শোনা যায়, নির্বাচনের ব্যাপারে অবশ্যই ইম্পর্টেন্ট, রাজনৈতিক দল নির্বাচনের কথাই বলবে, কিন্তু
গণহত্যার বিচারের ব্যাপারে যদি গুরুত্ব কম দেওয়া হয় এবং শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করা হয়, হেগে নেওয়া, রাজনীতিকদের কাছে মানুষ বোল বক্তব্য চায়, যাতে দেশ আঞ্চলিক বিভিন্ন শক্তির কাছ থেকে নিজের ভিতরে আমাদের জিয়াউর রহমান সাহেবের সব কিছুর ঊর্ধ্বে একটা শব্দ, সেটি হচ্ছে স্বনির্ভর। আজকে 31 দফার কথা সবকিছু আছে, আচ্ছা। কিন্তু একটা টাইটেল যদি করা হয় সেটি হচ্ছে স্বনির্ভর এবং আত্মমর্যাদাশীল। এইটাই হচ্ছে ওর বুঝতে সমাধান। পেরেছি। হাতে আর এই 8 মাসেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরুই করা যায় না। এটা কিন্তু বুঝতে খুবই পেরেছি। দুঃখজনক এটা ব্যাপার। নিয়ে আলোচনা করলে আরো আমাদের অনেকক্ষণ করতে এই হবে। বিচার প্রক্রিয়াটা আপনাদের খুব দ্রুত শুরু আপনাদের করতে হবে, দুজনকে পাশাপাশি আমাদের নির্বাচনী প্রক্রিয়া আপনাদের দুজনকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। এটা চলছে। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের ইস্পানী মির্জাপুর জিরাওয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।